হ্যালো ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো। আর আবারও আমি তোমাদের জন্য হাজির হয়ে গিয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের একটি অত্যন্ত মজার চ্যাপ্টার নিয়ে। আর সেই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের যে নবম দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায়টি রয়েছে, অর্থাৎ রসায়নের ধারণা, সেই চ্যাপ্টারটি। তো রসায়নের ধারণা এই চ্যাপ্টারটি আমরা যখন পড়ব, তো আমাদের এখান থেকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে জানতে পারবো। তো সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলো আমরা এক এক করে জেনে নিই। প্রথমেই আমাদের রসায়নের ধারণা পড়তে হলে আমাদের যেটি বুঝতে হবে সেটি হচ্ছে যে রসায়ন জিনিসটি কী। দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে যে রসায়ন হচ্ছে রস যোগ আনায়ন, অর্থাৎ যে বস্তু রস আনায়ন করে সেটিই রসায়ন। না বন্ধুরা, এটি কিন্তু একেবারে ভুল কথা। রসায়ন বলতে কখনোই আমরা এরকম বাংলা পড়ার মতো সন্ধি বিচ্ছেদ করব না। রসায়ন হচ্ছে মূলত আমরা যে আমাদের চারপাশের বস্তু জগৎটি দেখছি, এই চারপাশের বস্তু জগতে যে সকল প্রক্রিয়া হচ্ছে, এই যে এক বস্তু আরেক বস্তুতে রূপান্তরিত হচ্ছে, বা এই যে এই বস্তুগুলা কিভাবে গঠিত, বা এদেরকে যদি আমরা ভাঙলে আমরা কি কি জিনিস পেতে পারি, এই সার্বিক ব্যাপার স্যাপার নিয়ে বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ শাখাটি রয়েছে সেটি হচ্ছে মূলত রসায়ন। অর্থাৎ রসায়নকে আমরা কিন্তু জীবনের জন্য বিজ্ঞান বলতে পারি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে এই সকল কিছুর সাথে কিন্তু রসায়ন ওতপ্রোতভাবে জড়িত। তো এসব বন্ধুরা, আমরা এই যে রসায়নের যে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো হয়েছে, বা এই যে রসায়নের যে গুরুত্বপূর্ণ গবেষণাগুলো হয়েছে, সেগুলোর হাতে খড়ি কীভাবে হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ভারতবর্ষে 5000 বছর পূর্বে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে কিন্তু রং ব্যবহৃত হয়েছিল। আর এই রং নিঃসন্দেহে একটি রাসায়নিক বস্তু। আচ্ছা, এরপরে যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে খ্রিস্টপূর্ব 2600 অব্দে মিশরীয়রা সর্বপ্রথম স্বর্ণ আহরণ করে। এই স্বর্ণ কিন্তু একটি রাসায়নিক বস্তু, এবং এই যে স্বর্ণটি তারা আহরণ করে, তারা যে উপায়ের মাধ্যমে স্বর্ণকে বিশুদ্ধ উপায়ে আহরিত করলো সেটিও কিন্তু দেখা যাবে বিশ্লেষণ করলে একটি রাসায়নিক প্রক্রিয়া, এবং স্বর্ণ নিজেও একটি রাসায়নিক বস্তু। অর্থাৎ সব কিছুর সাথে কিন্তু রসায়ন জড়িত। আর এই যে স্বর্ণকে অভিজাত ধাতু বলা হয়, কারণ সাধারণত সে সময় না, এখনো পর্যন্ত স্বর্ণ কিন্তু আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ যাদের অনেক বেশি টাকা পয়সা রয়েছে তারাই কিন্তু দেখবে যে অনেক বেশি পরিমাণে স্বর্ণ ক্রয় করে, এবং তারা কিন্তু স্বর্ণকে পরিধান করে থাকে। এছাড়াও প্রাচীন এবং মধ্যযুগীয় যে রসায়ন চর্চা হয়েছিল সেটিকে আমরা আলকেমি নামে অভিহিত করে থাকি। আর এই আলকেমি শব্দটি এসেছিল আরবি আলকিমিয়া শব্দ থেকে। এই আলকিমিয়া শব্দটি বলতে সাধারণত মিশরীয় সভ্যতাকে বোঝানো হয়। আচ্ছা বন্ধুরা, প্রশ্ন আসতেই পারে যে কেন মিশরীয় সভ্যতাকে বোঝানো হয়? কারণ সর্বপ্রথম রসায়ন নিয়ে যে গবেষণাগুলো হয়েছিল সেটির হাতে খড়ি কিন্তু মিশর দেশ থেকেই হয়েছিল। অর্থাৎ এই জন্যই আমরা আলকেমি বলতে মিশরীয় সভ্যতাকে বুঝিয়ে থাকি। তো এসব বন্ধুরা, আমরা আমাদের পরিবেশে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলোতে আমরা রসায়নকে দেখতে পাই, বা যে বিভিন্ন জায়গায় আমরা রসায়নকে যে আমরা খুঁজে পেতে পারি, তার একটি বাস্তব চিত্র আমরা এখানে এখন দেখব। দেখো বন্ধুরা, আমরা যে আম খাই, সে আম কিন্তু সর্বপ্রথম কাঁচা থাকে। তারপরে আস্তে আস্তে কী হয় বলো তো বন্ধুরা, এই যে গ্রীষ্মকালে মামার বাড়ি যে আমরা পাকা আম খাই, দেখা যায় এটি কিন্তু কাঁচা থেকে আস্তে আস্তে একসময় পেকে যায়। অর্থাৎ এই যে আমটা পাকছে এবং এর ভিতরে যে সবুজ রঙটি থেকে আস্তে আস্তে এটি হলুদ রঙে পরিবর্তিত হচ্ছে, এই হলুদ রং কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ। তার মানে নিশ্চয়ই বন্ধুরা কী হয়েছে বলো তো, আমের মধ্যে কোনো না কোনো রাসায়নিক পরিবর্তন সাধিত হয়েছে, যার জন্যই কিন্তু আমের বর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছে। অর্থাৎ আমটি পেকে গিয়েছে এবং পেকে হলুদ কালারের সৃষ্টি হয়েছে। তো নিঃসন্দেহে এটি একটি রাসায়নিক প্রক্রিয়া আমরা বুঝলাম। এখন এসো আমরা আরও একটি উপায়ের কথা দেখি, যে যেখানে আমরা রাসায়নিক প্রক্রিয়া বা রসায়নকে আমরা খুঁজে পাব। দেখো বন্ধুরা, এই যে লোহা, আমরা একটা লোহার পেরেক দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু বাস্তব জীবনে এই যে লোহা যখন তোমরা দেখবে আশেপাশে, দেখবে কিন্তু সে লোহা যেরকম গ্রে কালার বা অ্যাশ কালার হওয়ার কথা ছিল, বা যে ধূসর বর্ণ হওয়ার কথা ছিল, সেই ধূসর বর্ণের ভিতরে কিন্তু
তোমরা দেখবে কি এরকম বাদামি বাদামি কিছুটা ছোপ ছোপ রয়েছে। এই বাদামি বাদামি জিনিসগুলো কিন্তু একটি রাসায়নিক প্রক্রিয়ার ফলাফল বা একটি রাসায়নিক বিক্রিয়ার ফলাফল, যেটিকে আমরা বলে থাকি লোহায় মরিচা পড়া। এই মরিচার জন্য যে বিক্রিয়াটি হয়ে থাকে সেটি এখানে আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। লোহা হচ্ছে, তোমরা জানো যে লোহার প্রতীক Fe দিয়ে লেখা হয়। আর লোহা যখন বায়ুমণ্ডলে রাখা হয় তখন এই যে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, যেটি আমরা এখানে H2O বা পানি দিয়ে লিখেছি, এবং অক্সিজেন, এই দুটির উপস্থিতিতে দেখা যায় যে লোহার উপরে এরকম আয়রনের একটি অক্সাইডের আস্তরণ পড়ে, যেটির সংকেত হচ্ছে Fe2O3 × NH2O। এটিই মূলত হচ্ছে আমাদের মরিচা সংকেত। অর্থাৎ এইভাবেই মূলত এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতিতে লোহার উপরে মরিচাটি পড়ে। এছাড়াও আমরা রসায়নকে খুঁজে পাবো কোথায়? দেখো, মোমের দহন বা জ্বালানির দহনে কিন্তু আমরা রসায়নকে খুঁজে পাবো, কারণ এখানে একই সাথে দেখা যায় ভৌত এবং রাসায়নিক উভয়বিধ পরিবর্তনই সাধিত হয়। ভৌত পরিবর্তনটা কিভাবে হতে পারে? দেখো, কঠিন বস্তু, এই কঠিন বস্তুকে এখানে যে ব্যাপারটি করা হয়, তোমরা জানো যে মোমবাতি যখন জ্বালানো হয় তখন আসলে তাপ নির্গত হয়। এই তাপের ফলে দেখা যায় যে কঠিন মোমটা তরল মোমে পরিণত হয়। অর্থাৎ এখানে পদার্থের অবস্থা পরিবর্তিত হয়েছে, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়েছে। নিঃসন্দেহে এটি ভৌত পরিবর্তন। আর একটি রাসায়নিক পরিবর্তনে কিন্তু সাধিত হয়। সেই রাসায়নিক পরিবর্তনটি হচ্ছে, দেখো, যে মোমের মধ্যে যখন মোমকে আসলে এখানে যে কাজটি করা হয় সেটি হচ্ছে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়া ঘটানো হয়। এই মোমকে যখন অক্সিজেনের উপস্থিতিতে দহন ঘটানো হয় তখন আসলে বন্ধুরা কার্বন ডাইঅক্সাইড, পানি, আলোক শক্তি এবং তাপ শক্তিতে পরিণত হয়। অর্থাৎ এখানে মোম কিন্তু একটি রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তার সম্পূর্ণ অবস্থা পরিবর্তন সাধন করে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হচ্ছে। অর্থাৎ মোম কিন্তু আর তার অবস্থায় থাকছে না, সে কিন্তু নতুন পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে এটি রাসায়নিক পরিবর্তন। এভাবে কিন্তু মোমের দহনে একই সাথে ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়া উভয়বিধ প্রক্রিয়া সাধিত হয়, এবং নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশের আমরা নানাবিধ জায়গাতে রসায়নকে খুঁজে পাবো বা রাসায়নিক পরিবর্তনকে খুঁজে পাবো। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।